পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ। একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। এক সপ্তাহ পর শেষ হচ্ছে দেশের টিকার মজুদ, জানালেন মন্ত্রী। নির্দিষ্ট একটি ভ্যাকসিনের উপর নির্ভরশীলতায় লেজে গোবরে অবস্থা, মত বিশেষজ্ঞদের। 4 দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ। আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখো মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে যাত্রী চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোট বড় যানবাহন আর যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে। সরকার যে জন্য করতেছে, কিন্তু তার চাইতে তো বেশি সমস্যা হইতেছে। আর এখানে মোটরসাইকেল ভাড়া নিতেছে 50 টাকা করে আলাদা, নেওয়ার পরে আবার ফেরি ভাড়া 25 টাকা নিতেছে। এরকম পরিস্থিতিতে ভাই খুবই কষ্ট। তারপরে কর্মসংস্থানে যাচ্ছি, 500 টাকার ভাড়া দেওয়া হইতেছে 1000-1200 টাকা, এরকম দিয়ে পর্যন্ত আসা হয়েছে। তারপর তো আরো সামনের পত্র রয়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে পুলিশের। পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছি, যাতে কোথাও কোনো ধরনের সিচুয়েশন তৈরি না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে লকডাউন উপেক্ষা করে ভোলা লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। অন্যদিকে মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞা না মেনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে গাড়িতে ওই হেমাদপুর পর্যন্ত, হেমাদপুর থেকে আবার এই যে ব্রিজ পার হয়ে এখন মিরপুরে যাবো। বাসে ভাড়া নিচ্ছে 1200, এমনি স্বাভাবিক ভাড়া 350-400 টাকা। ভেঙে ভেঙে যাওয়া যে কি কষ্ট, এটা শুধু যাত্রী সাধারণই বুঝতে পারতেছে, কারণ এখান থেকে মনে হয় 5টা বাস চেঞ্জ করছি। পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। তাই ফিরতি যাত্রায় সেই ঝুঁকি আর ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষকে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, ভারতের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে গোটা বিষয়। এদিকে দেশে করোনা ভ্যাকসিনের মজুদ দিয়ে চলবে আর মাত্র 1 সপ্তাহ। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, 25 মে থেকে চীনের টিকার প্রয়োগ শুরু হবে। 14 এপ্রিল থেকে টানা লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে ঠেকাতে বন্ধই থাকে দূরপাল্লার যান। এরপরও ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে তারা গেছেন ঈদ করতে। বেড়েছে তাই সংক্রমণের শঙ্কা। একই চিত্র এখন ঢাকা ফেরার সময়। অনেকের ধারণা ছিল ভিড় এড়াতে দূরপাল্লার যান চলাচলের ঘোষণা দেবে সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয় লকডাউন চলাকালে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়ে আলোচনার পর সচিব জানান, চলমান লকডাউনের শর্ত অপরিবর্তিত থাকবে। বিবেচনা করা হচ্ছে ভারতের পরিস্থিতি। ইন্ডিয়ার অবস্থাটাও একটু দেখতে হবে। ইন্ডিয়ার অ্যাকচুয়ালি আমরা এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থাটা নিয়ে। 7 দিন যাক, 7 দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। এদিকে শেষ হয়ে আসছে দেশে টিকার মজুদ। তাই আপাতত আভাস, ভারতের টিকার দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে না। সেকেন্ড ডোজের বিষয় আর হয়তো সপ্তাহ 10 দিন চলতে পারে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। টিকার খোঁজে হন্যে হওয়া বাংলাদেশ যোগাযোগ করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। যেখানে পাওয়া যাবে নেওয়া হবে সেখান থেকেই। শিগগিরই সুখবর আসবে বললেও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারলেন না মন্ত্রী। শীঘ্রই আসবে, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। যেটা আগে পাবো, যদি 2টা পাই 2টাই নিব।
দেশের কোনো প্রতিষ্ঠানকে এখনও টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করা গেলেও 4-5 মাসের আগে উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট টিকার প্রতি নির্ভরশীলতায় দেশে টিকাদান কার্যক্রমের লেজে গোবরে অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা যাচাই, কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে করোনায় দেশে একদিনে মারা গেছেন আরও 32 জন, 10,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 698 জন। দেশের ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুটা ছিল ঈর্ষণীয়। 3 মাস বাদে অবস্থা অনেকটাই বেসামাল। হাতে আছে অক্সফোর্ডের মাত্র কয়েক লাখ ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকার মজুদ 5 লাখ ডোজ। এছাড়া স্পুটনিক ভি আর ফাইজারের টিকা আসার অপেক্ষায় বাংলাদেশ, যদিও তা কি পরিমাণ মিলবে সেটিও অনিশ্চিত। আর সবচেয়ে বড় চিন্তা অক্সফোর্ডের টিকার অনিশ্চয়তা। পুরো বিষয়টা নিয়ে হতাশা বিশেষজ্ঞদের মাঝে। একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল থাকায় এবং সেটার উপর অনেক বেশি আস্থা করার কারণে বিকল্প উৎসের অনুসন্ধানটা যথেষ্ট মাত্রায় করা হয়নি। এই মুহূর্তে টিকা পেতে উৎপাদন বা রিফিল করার কথা ভাবছে ওষুধ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নিতে হলে ভাবতে হবে বারবার। টিকা উৎপাদন শুরু করলে তো শুরুই করলেন, আপনি যদি ফিল ফিনিশে যান, আপনি যদি আজকে শুরু করেন, আপনি 1 মাস পরে থেকেই টিকা হাতে পাবেন। আর যদি আপনি ফুল প্রসিডিউরে যান, তাহলে আপনি যদি আজকে মে মাসে শুরু করেন, আপনি 3 মাস পরেই আপনি টিকা পেতে শুরু করবেন। অতএব এখানে কিন্তু ওই তৈরিটাই কিন্তু ভেবে চিনতে ভাবিয়া করিও কাজ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এছাড়া তৃতীয় ধাপে আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভব হলে ট্রায়ালে অংশ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানা থেকে কেনা হয়েছে করোনা পরীক্ষার কিট সহ 9 কোটি টাকার সুরক্ষা সামগ্রী। নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে কোনো কার্যাদেশ, ব্যাংক গ্যারান্টি ও চুক্তি ছাড়াই এসব সামগ্রী কিনেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক। সদ্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটি থেকে এ ধরনের স্পর্শকাতর মেডিকেল সামগ্রী কেনা ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিপোর্ট শাকির আহমেদের। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা করে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান কার্যাদেশ ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই করোনা পরীক্ষার 1 লাখ আরটিপিসিআর কিট সহ মোট 9 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনেছেন নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ আছে, সদ্য লাইসেন্সপ্রাপ্ত জিএস বায়োটেকের করোনার কিটের রিএজেন্ট নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। অভিযোগের সত্যতা যাচাই নারায়ণগঞ্জে সময় সংবাদ। সিএমএসডিতে প্রদত্ত জিএস বায়োটেকের ঠিকানা ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে এসে দেখা যায় জিএস মূলত একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। সিএমএসডি পরিচালকের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি করোনা পরীক্ষার কিট সহ স্পর্শকাতর মেডিকেল সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে। জিএস বায়োটেক কোনটা? জিএস বায়োটেক আমরা জানি না। আচ্ছা, এটা হলো জিএস গার্মেন্টস লিমিটেড। আচ্ছা, সৈকত সাহেব কে? সৈকত সাহেব এই গার্মেন্টস এমডি। কিট আমদানির অনাপত্তিপত্র চীনের সানশিওর কোম্পানির নামে। তাদের কাছ থেকে না এনে তৃতীয় পক্ষের কাছ থেকে এগুলো দেশে আনা হয়েছে। কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে সিএমএসডিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং থাকার অজুহাত দিয়ে পরিচালক কথা বলতে রাজি হননি। আমরা একটু পরিচালক সাহেবের সাথে একটু কথা বলবো। প্রথমবার তো আপনাদের সাক্ষাৎকারের কথা বলছি, দ্বিতীয়বার আবার কি বলছেন উনি? নিষেধ করছেন, কর্তৃপক্ষ পারমিশন দিলে যেতে পারবে। তবে সিএমএসডি উপপরিচালক ডাক্তার তৌহিদ আহমদ বলছেন, এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়ে থাকতে পারে। অভিজ্ঞতাহীন এসব প্রতিষ্ঠান থেকে কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়কে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আছে, ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোদিন আর কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, 17ই মে অনেক ঝড় ঝাপটা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হয়েছিল।
অনেক ঝড় ঝাপটা অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। আমি যখন বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশে এসেছি, গ্রামে গঞ্জে যেখানে গেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। তো আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও অন্তত 10 বছর নেতৃত্বে থাকার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন 1981 সালে শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ এতদিনে আইএসআইয়ের পরামর্শে পরিচালিত হতো। বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন নেতারা। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাঁচাতেও শেখ হাসিনার কোনো বিকল্প দেখছেন না কেন্দ্রীয় নেতারা। 75 থেকে 81 সাল কোন দেশে, এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। হেফাজতে ইসলামী বুঝতে পারছে যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আর কোনো বাহাদুরি নাই, এখন সেটা হারে হারে টের পাচ্ছে যে কি ভুলটা না করছি। জিয়াউর রহমানের হত্যার তিনি প্রথম প্রতিবাদ করলেন আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি 81 সালের 17 মে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতেন, হয়তো বাংলাদেশ নামে একটা দেশ থাকতো, কিন্তু সেই দেশটা চলতো সেই পাকিস্তানি ভাবধারায়। আইএসআইয়ের ডেসক্রিপশন অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হতো। যারা সাম্প্রদায়িক শক্তির জাগরণ ঘটিয়ে যারা রাজনৈতিক ফায়দা লড়তে চায়, সেই অপশক্তি অপরাজনীতিবিদদের হাতে কি আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে পারি? আরো অন্তত 10টি বছর, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসাবে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2064 থেকে $2227 উন্নীত হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিনে এটি হচ্ছে জাতির জন্য একটি সুখবর। যার নেপথ্য নেতৃত্বে এই রক্তের তাজা খুন বাংলার 56,000 বর্গ মাইল লালে লাল হয়েছিল, সেই খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আমরা চাই। আজকে এই 17 মে আওয়ামী পরিবারের একটা সদস্য বেঁচে থাকতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা হতে দেব না। ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে। ইতালিতে প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ। যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল সমগ্র বিশ্ব। বাদ যায়নি ইতালিও। শনিবার ইতালির 40টি শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সভা সমাবেশে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত আগ্রাসী হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। আরবদের মধ্যে অনৈক্য ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সহজ করে তুলছে বলে মনে করেন প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া মানুষ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা ভারতে ফেরত আরও 4 জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরেছেন 23 জন। দুপুরে কোয়ারেন্টিনে থাকা 80 জনের নমুনা পরীক্ষা করা হলে 4 জনের পজিটিভ হয়। জেলা প্রশাসক জানান, গত 3 ও 4 মে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে আসা 167 জনকে শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। 14 দিন পূর্ণ হওয়ায় তাদের নমুনা
আবারও পরীক্ষা করা হলে 4 জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া ফলাফল নেগেটিভ হওয়ার কারণে 23 জনকে ছাড়পত্র দেওয়া হয়। কোভিড টেস্ট করার পরে 2 জনকে পজিটিভ পাওয়া গেছে, আর অন্য গ্রুপ থেকে আরও 2 জনকে পজিটিভ পাওয়া গেছে। তো আজকে আমাদের 23 জন যাদের 14 দিন অতিবাহিত হয়েছে এবং করোনা নেগেটিভ হয়েছে, তাদেরকে আমরা আজকে এখান থেকে অবমুক্ত করলাম। দিনাজপুরের হাট বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান। প্রথম অবস্থায় ভালোই দাম পাচ্ছেন কৃষক। সরকার ধান কেনা শুরু করলে দাম আরও ভালো পেয়ে লাভবান হবেন তারা। তবে বাজারে দাম বাড়লে মিলাররা সরকারকে কতটা চাল দিতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অন্যান্য জেলার চেয়ে দিনাজপুরে দেরিতে বোরো ধান কাটা ও মারাই শুরু হয়। 30% ধান কাটা হলেও এরই মধ্যে হাট বাজারে উঠতে শুরু করেছে। সকাল থেকে গোপালগঞ্জ হাটে জমে উঠেছে কেনা বেচা। প্রকার বেঁধে প্রতি বস্তা ধান বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা। সরকারের কাছে বিক্রি করলে আরও লাভবান হতেন কৃষক। শুকান ধান চলেছে 1900-2000, কাঁচা ধান চলেছে 15 থেকে 1600। ধানের খেতে খরচ বেশি হচ্ছে, কাবাল কৃষণ বেশি লাগতেছে। ধানের বাজার মোটামুটি ভালো, দাম মোটামুটি ভালো পাইছি আজকে। তবে ব্যবসায়ীরা বর্তমান বাজার দরে নাখোশ। চালের দাম করছে 40 টাকা কেজি আর ধানের দাম করছে 27 টাকা। তাহলে এখন এইখানে ধানের চালের ব্যবধান কত? ধানের দাম আরো বাড়লে লোকসানে সরকারকে চাল দেয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন চালকল মালিক সমিতির এই নেতা। এই সরবরাহকৃত চাল এখন পর্যন্ত হয়তো আমরা দিতে পারবো, কিন্তু ধানের বাজার যেভাবে বেড়ে যাচ্ছে তাতে এর পরবর্তী সময় কি হবে, আমাদের লোকসান কতটুকু হবে এটা আসলে বলা মুশকিল এখনই। দিনাজপুরের 13 উপজেলায় কৃষকদের কাছ থেকে 21,064 মেট্রিক টন ধান এবং 91,082 টন চাল কেনার কথা সরকারের। সময় সংবাদ, দিনাজপুর। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ। একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। 4 দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ। আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।